বসফরাস কলেজ অব টেকনোলজির কার পার্কিংয়ে গাড়ি পার্ক করে কলেজ ক্যাফেটেরিয়া খুঁজে নিল আহমদ মুসা। ঢুকল ক্যাফেটেরিয়ায়। বেশ বড় ক্যাফেটেরিয়া। ঘড়িতে দেখল বিকেল 6টা বাজতে কিছু বাকি। ক্যাফেটেরিয়াটি গমগমে নয়, তবে প্রায় টেবিলে একজন দুজন করে বসে আছে। একটা খালি টেবিল বেছে নিয়ে বসল তাতে আহমদ মুসা। হান্না হাগেরার জন্য এখন অপেক্ষা। টেলিফোনে কথা হয়েছে আধা ঘন্টা আগে। 3টায় তার ক্লাস শেষ হবার পর সে হোস্টেলে ফিরেছে। সে বলেছে 6টায় সে ক্যাফেটেরিয়াতে থাকবে। গোটা ক্যাফেটেরিয়ার উপর একবার চোখ বুলালো আহমদ মুসা। না, হান্না হাগেরা আসেনি এখনো। চোখ ঘুরিয়ে নিতেই দরজায় চোখ পড়ল তার। চোখে পড়ল হান্নার দিকে। সে দরজায় দাঁড়িয়ে ভেতরে চোখ বুলাচ্ছে। সেও দেখতে পেয়েছে আহমদ মুসাকে। হাত তুলে আঙ্গুল নাচিয়ে আহমদ মুসাকে স্বাগত জানিয়ে চলে এলো সে তার কাছে। আহমদ মুসা একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে বলল, ধন্যবাদ, তুমি ঠিক 6টাতেই ক্যাফেটেরিয়াতে এসেছ হান্না। এ কৃতিত্বটা আমার তো নয়, সময়টা যাকে দিয়েছিলাম তার। 1 মিনিট দেরি করার সাহস আমার হয়নি, বলল হান্না হাগেরা। বুঝলাম না, আমি ভীতির বিষয় হলাম কেমন করে? আহমদ মুসা বলল, তার কণ্ঠে বিস্ময়। হাসল হান্না হাগেরা, বলল, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা থেকে ভয় ও সতর্কতা আসে। তা আসতে পারে। তুমি কেমন আছো? তোমার আব্বা কেমন আছেন? বলল আহমদ মুসা। জিজ্ঞেস করলেন না শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র আপনি হলেন কি করে? আহমদ মুসার কথায় কান না দিয়ে বলল হান্না হাগেরা, আমাদের সমাজে ছোটরা বড়দের শ্রদ্ধা আর ভালোবাসা দেয়া স্বাভাবিক নিয়ম, বলল আহমদ মুসা। হান্না হাগেরার ভারী মুখে হাসি ফুটে উঠল। বলল, আপনাকে ফাঁদে ফেলে কার সাধ্য? সব পথই আপনার জানা। ধন্যবাদ। এখন বলুন, কি জন্য আমাকে তলব করেছেন? তলব করিনি, একটা সাহায্য চাইতে এসেছি। আহমদ মুসা বলল, সাহায্য? আমার কাছে? তাও আবার আপনি? বলল হান্না হাগেরা। তার মুখে বিস্ময়। একটু থেমে মুখে হাসি টেনে বলল, কি সৌভাগ্য! কি সাহায্য করে সৌভাগ্যবতী হতে পারি বলুন? ডেভিড ইয়াহুদরা বিধ্বংসী যে মারণাস্ত্র তৈরি করেছে বলে তোমরা বলেছিলে, সে সম্পর্কে কি তোমরা আর কিছু জেনেছ? আহমদ মুসার জিজ্ঞাসা। বিস্ময়ের রেখা ফুটে উঠল হান্না হাগেরার চোখে মুখে। বলল, না তো, এ ব্যাপার নিয়ে তো আর আমরা চিন্তা করিনি। কেন এ কথা জিজ্ঞেস করছেন? জানোই তো, ডেভিড ইয়াহুদরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের হাতের ভয়ানক অস্ত্র আমাদেরকেই তো আতঙ্কের বিষয়। খোঁজ খবর তো আমাদের নিতেই হবে। সে কারণেই এ ব্যাপারে আমাদের খোঁজ খবর নিতে হচ্ছে। আহমদ মুসা বলল, কিন্তু আমরা তো আর ওই ব্যাপারে কোনো খোঁজ নেইনি। হান্না হাগেরা বলল, ডেভিড ইয়াহুদ বিজ্ঞানী নন আমরা জানি। তার পক্ষে কে এই গবেষণার কাজ করছে বলতে পারো তোমরা? আহমদ মুসা বলল। আহমদ মুসার দৃষ্টি হান্না হাগেরার উপর স্থির নিবদ্ধ। হান্নাও আহমদ মুসার দিকে তাকিয়ে। হান্না হাগেরা বলতে চাইল যে বিষয়টার অত দূর আমরা জানি না, কিন্তু আহমদ মুসার চোখের সামনে মিথ্যা কথাটা গলা পর্যন্ত এসেও আটকে গেল। তার মনে হলো আহমদ মুসার মিষ্টি অথচ অন্তর্ভেদী দৃষ্টি তার অন্তরের কথাগুলো যেন সব পড়তে পারছে। কোনো কথাই বলল না সে। আহমদ মুসা আবার মুখ খুলল, বলল, প্লিজ হান্না, কারো ক্ষতি আমরা করতে চাই না। আমরা চাই ওই ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্র শুধু নয়, কোটি মানুষকে বাঁচাতে চাই সন্ত্রাসীদের দাসত্বের হাত থেকে। প্লিজ আমাদের সাহায্য করো। হান্না হাগেরার মনে পড়ল তার পিতার কাছ থেকে শোনা কথা। ডেভিড ইয়াহুদরা দুনিয়ার সবার অস্ত্র ধ্বংস করে দুনিয়ার সবাইকে বদানত করতে চায়। খালেদ খাকান তো চাইছে তাদেরই বাঁচাতে। এমন ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে যে বিজ্ঞানী আব্দুর রহমান আরিয়েহ সন্ত্রাসীদের উদ্দেশ্য সাধনের জন্য, সেই বিজ্ঞানীর নিরাপত্তা তার কাছে বড় মনে হবে কেন? তার নাম গোপন করে অবশ্যই ঠিক করেননি তার আব্বা। সোফায় হেলান দিয়ে সোজা হয়ে বসল হান্না হাগেরা। বলল, আমি যতটা জানি সেই বিজ্ঞানীর নাম আব্দুর রহমান আরিয়েহ। তিনি পার্টিকেল সায়েন্সের একজন রিটায়ার্ড প্রফেসর, বলল আহমদ মুসা। তাহলে আপনি জানেন তাকে? হান্না হাগেরা বলল, এটুকুই। তিনি কোথায় থাকেন জিজ্ঞেস করল আহমদ মুসা। সরি, আমার দৌড় নাম জানা পর্যন্তই, আর আমার সাথে তার পরিচয় সিনাগগে। আব্বাও তিনি কোথায় থাকেন জানেন না, তবে আমার ধারণা বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পারেন, বলল হান্না হাগেরা। হান্নার শেষের কথাগুলো আহমদ মুসার কাছে পৌঁছেনি। সে তখন ভাবছিল অন্য কথা। আসলেই তার ঠিকানা এদের কারো জানার কথা নয়।
ওই ধরনের ভয়ঙ্কর অস্ত্র যিনি তৈরি করেন, যেখানে বসে তৈরি করেন, তার অবস্থান হান্না ও ডেভিড হার্জেলের মতো কিছুটা বাইরের লোকদের জানানো হবে তা স্বাভাবিক নয়। তাছাড়া পাম গার্ডেনই যদি ডক্টর আব্দুর রহমান আরিয়ের কর্মস্থল আবাসস্থল হয়ে থাকে, তাহলে তো তিনি সেখানে এখন নেই। ভাবনার মধ্যে কিছুটা আনমনা হয়ে পড়েছিল। হান্না হাগেরার কথার জবাব দেয়া হয়নি। হান্নাই কথা বলল আবার, কি ভাবছেন? ভাবছি বিজ্ঞানী আব্দুর রহমান আরিয়ের কথা। কি করে জানবো সে কি করছে, কতটা এগিয়েছে? তবু খুশি হলাম হান্না যে তোমার কাছে তার নামটি জানা গেল। বলতে পারো বিজ্ঞানী আব্দুর রহমান কোন সিনাগগের সদস্য ছিলেন? বলল আহমাদ মুসা, সরি, সেটাও আমি জানি না। ঠিক আছে, আমি আব্বাকে জিজ্ঞেস করছি বলে হান্না হাগেরা তার মোবাইলে একটা কল করল। কথা শুরুর আগে আহমাদ মুসা দ্রুত তাকে বলল, তুমি একটু জিজ্ঞেস করবে সেখানে সদস্যদের রেজিস্টার রাখা হয় কিনা, কিংবা যারা আসে সবার রেজিস্ট্রেশন হয় কিনা। ধন্যবাদ বলে মোবাইল কলের দিকে মনোযোগ দিল। কথা বলল সে তার আব্বার সাথে। সে কোন সিনাগগের সদস্য, সিনাগগের রেজিস্টার আছে কিনা, নাম রেজিস্ট্রি করতে হয় কিনা, ইত্যাদি সব কথাই সে জিজ্ঞেস করল। কথা শেষ করে কল অফ করে সিনাগগটির নাম উল্লেখ করে বলল, আব্বার সাথে আব্দুর রহমান আরিয়ের এই সিনাগগে দেখা হতো। আব্বা বললেন, সিনাগগে কোনো রেজিস্টার রাখা হয় না, রেজিস্টার সিনাগগ কাউন্সিলে। সিনাগগ কাউন্সিলই সদস্যদের পছন্দ অনুসারে সিনাগগ বরাদ্দ করেন। ধন্যবাদ, তোমাকে কষ্ট দিলাম, বলল আহমাদ মুসা। ধন্যবাদ দিয়ে উঠতে চাচ্ছেন তা হবে না, আমাদের ক্যান্টিনের বিকেলের নাস্তা খুব ভালো, বলল হান্না হাগেরা। নাস্তায় আপত্তি নেই, এর জন্য ধন্যবাদ পাবেন, আহমাদ মুসা বলল। হান্না হাগেরা হেসে উঠল, বলল, ধন্যবাদ সবচেয়ে সহজ ও সস্তা পেমেন্ট, কারণ এটার সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন রোদ, বৃষ্টি, বায়ু ইত্যাদির কোনো মূল্য লাগে না, কারণ আল্লাহ এগুলো সবার জন্য অপরিহার্য করেছেন। আহমাদ মুসা বলল, আল্লাহর প্রতি আপনার খুব বিশ্বাস না? জিজ্ঞাসা হান্না হাগেরার। হ্যাঁ, যিনি সৃষ্টি করেছেন, পালন করছেন এবং যার কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, তার প্রতি বিশ্বাস অবশ্যই থাকবে। কেন, তোমার বিশ্বাস নেই? জিজ্ঞাসা আহমাদ মুসার। গম্ভীর হলো হান্না হাগেরার মুখ। বলল, ঈশ্বর একজন আছেন বিশ্বাস করি, কিন্তু সিনাগগে আমি যাই না, কোনো আনুষ্ঠানিকতাও পালন করি না। এসবের মধ্যে আমি কোনো প্রাণ খুঁজে পাই না। ধর্ম যদি ঈশ্বরের ইচ্ছায় জীবন গঠনের জন্য হয়, তাহলে জীবন গঠনের কিছু পায় না ধর্মে। কোনো ধর্মেই পাবে না বা নেই এ কথা ঠিক নয়। তোমার ধর্মে এটা ঠিক হতে পারে, আহমাদ মুসা বলল। সব ধর্মই তো ধর্ম, একই ধরনের। তবে মানি আপনাদের ধর্মে দিনে 5 ওয়াক্ত নামাজ আছে, এটা ইউনিক ব্যবস্থা। এ ব্যবস্থা আপনাদের ধর্মকে সক্রিয় রেখেছে, বলল হান্না হাগেরা। হাসল আহমাদ মুসা, বলল, হান্না, তুমি আমাদের ধর্মকে আংশিকভাবে দেখেছ, পুরোটা দেখলে বলতে ইসলাম সত্যিই মানুষের জীবন গঠনের ধর্ম। হাসল হান্না হাগেরা, বলল, এটা কিন্তু এক ধরনের ধর্মপ্রচার। ভালোর দিকে ডাকা সবসময়ই ভালো কাজ, আহমাদ মুসা বলল। তার মানে ভালোর দিকে যাওয়া সবসময়ই ভালো? অর্থ ভালোর দিকে আমাকে যেতে হবে, তার মানে আপনি আমাকে প্ররোচনা দিচ্ছেন ধর্মান্তরিত হওয়ার জন্যে, বলল হান্না হাগেরা, তার মুখে হাসি। ভালোর দিকে যেতে বলাকে প্ররোচনা বলে না, প্রেরণা বলে, আহমাদ মুসা বলল। নাস্তা এসে গেল টেবিলে। মেনে নিলাম প্রেরণা দিয়েছেন, এখন প্রেরণা কাজে লাগলে হয়। আসুন শুরু করি, খাবার ঠান্ডা হয়ে যাবে। কথা বলার সাথে সাথে হান্না হাগেরা আহমাদ মুসার প্লেটে মাছের গরম কাটলেট তুলে দিল। প্রেরণা কাজে লাগা না লাগা নির্ভর করে গ্রহণকারীর আন্তরিকতার উপর, বলে আহমাদ মুসা কাঁটা চামচ হাতে তুলে নিল। ঠিক আছে, বলটা আমার কোর্টেই থাক, তবে প্রেরণাদাতাকে বলের খোঁজখবর নিতে হবে। কিন্তু এটা শর্ত হওয়া উচিত নয়, আহমাদ মুসা বলল। হান্না হাগেরা হাসল, বলল, তথাস্তু, বলে হান্না হাগেরাও কাঁটা চামচে হাত দিল। বিষণ্ণ মুখ আব্দুর রহমান আরিয়ের। তার অফিস রুমের পাশেই বসার ঘরে একটা সোফায় গায়ে এলিয়ে বসে আছে সে। বলছিল, ডেভিড ইয়াহুদ, ঈশ্বরকে ধন্যবাদ ডক্টর আরিয়ে, আপনি সন্দেহ ঠিকই করেছিলেন। আপনি ঠিক সময়ে সরে আসার সিদ্ধান্ত না নিতে পারলে সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ হয়েছে কিনা কে বলতে পারে। সোফায় সোজা হয়ে বসল ডক্টর আব্দুর রহমান আরিয়ে। তার মানে, বলল ডেভিড ইয়াহুদ।
সেও সোফায় বসে সোজা হয়ে আছে। তাড়াহুড়া করে আমাদের সেখান থেকে আসতে হয়েছে। প্রয়োজনীয় সব আমরা সরিয়ে এনেছি বটে, কিন্তু অপ্রয়োজনীয় কিছু সেখানে পড়ে আছে এবং আমাদের FSDT এর স্থাপনার চিহ্ন সেখানে রয়েছে, যা থেকে ডিজাইন সম্পর্কে একটা ধারণা হতে পারে। তেমনইভাবে অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে এমন কিছু থাকতে পারে যা থেকে কোনো গবেষণার প্রকার প্রকৃতি সম্পর্কে জানা যেতে পারে, বলল ডক্টর আরিয়ে। আপনার কথা ঠিক, একটা ধারণা তারা পেতে পারে, তবে সে ধারণা দ্বারা তারা অবশ্যই আমাদের FSDT সম্পর্কে কোনো কিছুই আঁচ করতে পারবে না বলেই আমি মনে করি। কিন্তু আমি ভাবছি বাড়িটার ঠিকানা তারা কিভাবে পেল? দ্বিতীয়ত, বাড়িটার লোকদের কারো সম্পর্কে তারা কিছু জানতে পেরেছে কিনা, বিশেষ করে আপনার নাম? ডেভিড ইয়াহুদ বলল, তা পারবে না। বাড়িটা রেজিস্ট্রি করা আছে পদার্থবিজ্ঞানের গবেষণাকারী একটা NGO নামে। NGOটা আমার নাম ব্যবহার করেছিল, কিন্তু এ দ্বারা বাড়িটা আমার তা প্রমাণিত হবে না, কারণ রেজিস্ট্রেশনের পরবর্তী রেকর্ডে আমার নাম নেই, বলল ডক্টর আরিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ যে শুরু থেকে আমরা এতটা সতর্ক ছিলাম, কিন্তু এখন আমাদের সতর্ক হতে হবে। এক এক করে আমরা পেছনে হটে এই শেষ অবস্থানে এসে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অবস্থানকে আমাদের রক্ষা করতে হবে, ডক্টর ডেভিড ইয়াহুদ বলল। কিন্তু কিভাবে সেটা আমরা পারব? পাম ট্রি গার্ডেনের ঘাঁটিটাকে আমরা সবচেয়ে নিরাপদ মনে করেছিলাম, কিন্তু সেটাও তো ওদের নজরে পড়ে গেল, বলল ডক্টর আরিয়ে। নিশ্চয় অসাধ্য সাধন করেছে খালেদ খাকান নামের শয়তান আহমদ মুসা। সে ইস্তাম্বুলে আসার পর থেকেই আমাদের পিছু হটা শুরু হয়েছে। তার মতো বড় শয়তান আর নেই। তাকে পথ থেকে সরাতে না পারলে আমাদের লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না, বলল ডক্টর ডেভিড ইয়াহুদ। কিন্তু কিভাবে? চেষ্টা তো কম হয়নি, ডক্টর আরিয়ে বলল। ডক্টর ডেভিড ইয়াহুদ ভাবছিল। সঙ্গে সঙ্গে সে ডক্টর আরিয়ের কথার জবাব দিল না। একটু ভেবে ডেভিড ইয়াহুদ বলল, তাকে পথ থেকে সরাবার আমরা কোনো চেষ্টায় বাকি রাখিনি। হত্যাই তাকে আমাদের পথ থেকে সরাবার একমাত্র পথ। সে চেষ্টা অতীতে বহুবার করা হয়েছে, এবারও কয়েকবার করা হয়েছে, কিন্তু তার ক্ষেত্রে কোনো চেষ্টাই সফল হয়নি। একটু থামল ডক্টর ডেভিড ইয়াহুদ। তাহলে, বলল ডক্টর আরিয়ে, আমি একটা নতুন চিন্তা করেছি। আমাদের কর্মী স্মার্থা প্রেসিডেন্ট হাউসে আমাদের অত্যন্ত বিশ্বাসী একজন লোককে অনেক দিন আগে সেট করেছে। স্মার্থা আমাকে গতকাল জানিয়েছে, ট্রান্সমিটার সেট করতে গিয়ে প্রোটোকল পদে নিয়োগ করা আমাদের লোক ধরা পড়ার পর বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছিলাম, সেটা কাটিয়ে ওঠা গেছে। প্রেসিডেন্টের ব্যবস্থাপনা বিভাগে লোক থাকায় খাদ্য তৈরি বিভাগে দুজন লোক ঢোকানো গেছে। ওরা দুজন আগে ইস্তাম্বুল সেনা গ্যারিসনের কুকিংয়ে কাজ করত, সুতরাং অসুবিধা হয়নি। থামল আবার ডেভিড ইয়াহুদ। তা এখন কি করতে চান? জিজ্ঞাসা ডক্টর আরিয়ের। এবার বড় ঘটনা ঘটাতে চাই। স্বয়ং প্রেসিডেন্টকে কিডন্যাপ করব এবার আমরা। একমাত্র তাকে কিডন্যাপ করলেই আহমদ মুসাকে আমাদের হাতে তুলে দিতে বা বহিষ্কার করতে বাধ্য করা যাবে। তাকে হাতে পেলে বা বহিষ্কার করতে পারলে ওদের সোর্ডের ফর্মুলা উদ্ধার ও বিজ্ঞানীদের হাতে পাওয়াও সহজ হয়ে যাবে, বলল ডেভিড ইয়াহুদ। কিন্তু প্রেসিডেন্টকে কিডন্যাপ করা কি সম্ভব হবে? সফল হলে তার ফল হবে অকল্পনীয়, কিন্তু ব্যর্থ হলে তার কুফলও হতে পারে। ডক্টর আরিয়ের কথার মাঝখানে বাধা দিয়ে বলল, স্যার, খারাপ কিছু ভাবার দরকার নেই। তাছাড়া আমাদের হাতে আর তো কোনো বিকল্পও নেই। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, আমাদের বিজয়ী হতেই হবে। আর মোবাইল বেজে উঠল ডেভিড ইয়াহুদের। কথা থামিয়ে মোবাইল তুলে নিল। হ্যাঁ, ওয়েলকাম স্মার্থা, বলো, বলে স্মার্থার সাথে কথা বলতে শুরু করল ডেভিড ইয়াহুদ। কথা বলতে বলতে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। স্মার্থাকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করেই ডেভিড ইয়াহুদ ফিরে তাকালো ডক্টর আরিয়ের দিকে। বলল, একটা সুখবর ডক্টর আরিয়ে। আমার চিন্তার সাথে এই সুখবরটা পরিপূরক। স্মার্থা জানালো, প্রেসিডেন্ট ইস্তাম্বুলে থাকার যে সময় নির্ধারিত ছিল তার আগেই তিনি আঙ্কারা চলে যাচ্ছেন। তার অফিস ও পার্সোনাল স্টাফের অগ্রবর্তী দল ইতোমধ্যে আঙ্কারা চলে গেছে। 2-1 দিনের মধ্যে তিনি চলে যাবেন। একটা মিনিমাম স্টাফ নিয়ে তিনি আছেন। থামল ডক্টর ডেভিড ইয়াহুদ। ঈশ্বরকে ধন্যবাদ, আপনি যে সুযোগ চাচ্ছিলেন, মনে হয় ঈশ্বর সে সুযোগ আপনাকে দিয়েছেন।
এখন দেখুন সুযোগ কিভাবে কাজে লাগাবেন, বলল বিজ্ঞানী ডক্টর আরিয়ে। সেজন্য আরও তথ্য আমাদের দরকার। আমাদের বেন গালিব গিদন প্রেসিডেন্টের প্রাসাদের ব্যবস্থাপনা বিভাগে এবং আরও দুজন কুকিং বিভাগে থাকলেও তাদের টেলিফোন মোবাইল ব্যবহার করতে না পারা এবং প্রাসাদের বাইরে বেরোতে বিধিনিষেধ থাকার কারণে তাদের কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা পাওয়া খুবই কঠিন। তবে স্মার্থা চেষ্টা করে বেন গালিব গিদনের সাথে যোগাযোগ করতে। তাছাড়া সে খবরটা জেনেছে ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষকদের থেকে। শিক্ষকরা গিয়েছিলেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে, বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্যে। থামল ডক্টর ডেভিড ইয়াহুদ। প্রেসিডেন্ট কি তাদের দাওয়াত গ্রহণ করেছেন? গ্রহণ করলে খুব ভালো হয়, বলল ডক্টর আরিয়ে। কেন বলছেন কথা? ডক্টর ডেভিড ইয়াহুদ বলল, প্রেসিডেন্ট দাওয়াত কবুল করলে শিক্ষকদের সাথে তার আরও যোগাযোগ হবে, স্মার্থা এ সুযোগ নিতে পারবে। আমি সে কথাই বলছিলাম, বলল ডক্টর আরিয়ে। ঠিক বলেছেন ডক্টর আরিয়ে, প্রেসিডেন্ট দাওয়াত গ্রহণ করেছেন, স্মার্থা এ সুযোগ গ্রহণ করতে পারবে। এবং ডক্টর ডেভিড ইয়াহুদ বলল, স্মার্থা কতটা পারবে সেটাই চিন্তার কথা, বলল ডক্টর আরিয়ে। সেটা চিন্তার কথা বটে, তবে স্মার্থা শিক্ষক হিসাবে খুব পরিচিত। তার উপরে ইউনিভার্সিটি অব টেকনোলজিতে নিউক্লিয়ার বিষয়ের উপর স্মার্থা একটা কোর্স করছে। সেই সূত্রেও স্মার্থা শিক্ষকদের সাথে পরিচিত এবং তাদের সাথে ব্যাপক উঠা বসা আছে, ডক্টর ডেভিড ইয়াহুদ বলল। ঈশ্বরকে ধন্যবাদ, সত্যি স্মার্থা বড় একটা সুযোগ করে দিতে পেরেছে। ঈশ্বর আমাদের সাহায্য করুন। বলেই হাতঘড়ির দিকে তাকিয়ে বিজ্ঞানী ডক্টর আরিয়ে উঠে দাঁড়ালো, বলল, দেরি হয়ে গেছে, ওরা ল্যাবে বসে আছে, যাই। ডক্টর ডেভিড ইয়াহুদও উঠে দাঁড়ালো, বলল, মিস্টার আরিয়ে, ওদের সোর্ডের পাওয়ারের পরিমাণ করাটা কি সম্ভব হয়েছে? আমাদের ডাবল ডি ওদের সোর্ডের ডিফেন্স ভাঙতে না পারলে আমাদের সব প্ল্যান পরিকল্পনায় তো মাঠে মারা যাবে। হ্যাঁ মিস্টার ডেভিড ইয়াহুদ, ওদের সোর্ডের ডিফেন্স পাওয়ার যে এত উঁচু মানের তা আমি ভাবতেই পারিনি। আমাদের ডেমন ডাবল ডি যে 90% অংশ সরাসরি সোর্ডের মুখোমুখি হয়েছিল, তার সবটাকে সোর্ড ভয়ঙ্কর ব্ল্যাক হোলের মতো শুধু গিলেই ফেলেনি, আমাদের অ্যাটাকিং ফোটন পার্টিকেলগুলোকে রূপান্তরিত করে তার সহযোগী বানিয়ে ফেলেছে। সোর্ডের আওতার বাইরে থাকা মাত্র 10% ডাবল ডি গিয়ে ওদের নৌবাহিনীর একটা অস্ত্র ডিপোকে ধ্বংস করেছে। এই ধ্বংসটুকুই আমাদের প্রথম আনুষ্ঠানিক আক্রমণ এবং মিশনের ফল। থামল ডক্টর আরিয়ে মুহূর্তের জন্যে। পর মুহূর্তে আবার মুখ খুলেছিল কথা শুরুর জন্যে, কিন্তু তার আগে ডক্টর ডেভিড ইয়াহুদ বলে উঠল, আপনার সহযোগী বিজ্ঞানী আয়তানের কাছে এ ভয়ঙ্কর খবর আমি শুনেছি মিস্টার আরিয়ে, কিন্তু সোর্ডের ব্ল্যাক হোলের মতো এমন ভয়ঙ্কর গ্র্যাভিটেশনাল ক্ষমতার কথা তিনি বলেননি। সোর্ডের পাওয়ার তিনি সত্যি এতটা ভয়ঙ্কর? থামল ডক্টর ডেভিড ইয়াহুদ, তার মুখে উদ্বেগ আতঙ্কে ভরা। ডক্টর আরিয়ের মুখ ভয়ানক বিমর্ষ। সোফায় আবার সে বসে পড়ল, মনে হলে যেন আছড়ে পড়ল তার দেহটা সোফার উপর। বলল, বিস্ময় আমাদের হতবাক করে দিয়েছে। সর্বোচ্চ শক্তির আলোক পার্টিকেল তারাও ব্যবহার করেছে, আমরাও ব্যবহার করেছি, কিন্তু সেই পার্টিকেল শক্তিটাকে অতটা মাল্টিপল করল কি দিয়ে, কিভাবে? আলোকিত এই গ্র্যাভিটেশনাল পুল বা চৌম্বক আকর্ষণ শক্তি এলো কি করে তাদের পার্টিকেলে? এই শক্তি বলে সোর্ড যে কোনো চলন্ত মারণাস্ত্র বন্দি করে ধ্বংস করতে পারে। আমার মনে হয় আজকের দিনে এটাই বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময়। আপনারা বিষয়টার পরীক্ষা ও পরিমাপে কতটাই হতে পেরেছেন? জিজ্ঞাসা ডক্টর ডেভিড ইয়াহুদের। ওটা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, ওটার উপর কোনো সিদ্ধান্তে আটকে রাখা ঠিক হবে না। এখন আমাদের হাতে যে অস্ত্র আছে তাকেই কাজে লাগাতে হবে। সোর্ডের প্রতিরক্ষা সব কিছুকে বা গোটা দেশকে রক্ষা করতে পারে না। আমাদের এই সুযোগটাই নিতে হবে। আমাদের শক্তি তো ছোট নয়, একদিনে আমরা ওদের অস্ত্রাগার, শিল্প কারখানা, পরিবহন ব্যবস্থা ইত্যাদি ধ্বংস করে দেশকে বিরান ভূমিতে পরিণত করে দিতে পারি। ওদের স্টিল ফ্রেমের আকাশচুম্বী বিল্ডিংগুলো চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি এরপর তারা আমাদের পায়ে পড়ে আমাদের দাবি মেনে নেবে। থামল ডক্টর আরিয়ে। ওটা তো আমাদের সর্বশেষ সিদ্ধান্ত, ওদিকে এখন যাওয়া যাচ্ছে না, কারণ সকল প্রকার আন্তর্জাতিক জানাজানি ও প্রতিক্রিয়া আমাদের এখন এড়িয়ে চলতে হবে। আমাদের সব পরিকল্পনা ফেল করলে শেষ সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তখন পশ্চিমের সাথে আমাদের গিভ অ্যান্ড টেক এর ভাগাভাগিতে যেতে হবে। এতে আমাদের মনোপলি থাকবে না,
এবং আসল লক্ষ্য আমরা অর্জন করতে পারব না। সুতরাং আমাদেরকে অন্য উপায়ে লক্ষ্য অর্জনের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আমরা যে পরিকল্পনা নিয়েছি সেটা সফল হবে বলে আমি মনে করি, বলল ডক্টর ডেভিড ইয়াহুদ। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন বলে আবার উঠে দাঁড়ালো ডক্টর আরিয়ে, তার চোখে আশার আলো। ডক্টর আরিয়ে ও ডক্টর ডেভিড ইয়াহুদ দুজনেই বেরিয়ে এলো ঘর থেকে। নানা চিন্তা কিলবিল করছে আহমদ মুসার মাথায়। আইআরটি ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজির উপর ওদের আক্রমণ ব্যর্থ হয়েছে, কিন্তু ওদের আক্রমণের শক্তি যে কত ভয়ানক তা প্রমাণিত হয়েছে নৌবাহিনীর অস্ত্র ডিপোর ওপর ওদের আক্রমণের প্রকৃতি দেখে। এক ধরনের ভৌতিক ধ্বংসলীলা। আক্রমণকে কেউ দেখবে না, বুঝবে না, কিন্তু চোখের পলকে অস্ত্রাগার, কলকারখানা হাওয়ায় মিলিয়ে যাবে। আমাদের শরীরের প্রোটেকশন আমব্রেলা ছাড়া এই নীরব ধ্বংসলীলা রোধ করার আর কোনো উপায় নেই। কিন্তু এই শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দেয়া যাবে, কত কত জায়গায় দেয়া যাবে। ধ্বংসের দৈত্য আগে বাড়তে দিলে গোটা দুনিয়ার কি হবে? সকলের নিরাপত্তার একমাত্র উপায় ডক্টর আরিয়ে ও তার অস্ত্র গবেষণাকে ধ্বংস করা। এই কাজটা দ্রুত হতে হবে। কিন্তু আরিয়েকে পাওয়া যাবে কোথায়? সে কি ইস্তাম্বুলে আছে, না বাইরে কোথাও পালিয়েছে? বিশাল তার লটবহরকে এত তাড়াতাড়ি বাইরে নেওয়া তো সম্ভব নয়। এটা নিশ্চিত তারা ইস্তাম্বুলেই আছে। তাছাড়া সোর্ড এর ব্যাপারটা কোনো হ্যাস্তন্যস্ত না করে তারা দূরে সরবে না। সোর্ডকে এখন তাদের একমাত্র ভয়। রোমেলে দুর্গে আয়ারটির উপর আক্রমণ করে তারা বুঝেছে সোর্ডের কাছে তাদের অস্ত্র অচল। সুতরাং সোর্ড এখন তাদের পথের একমাত্র বাধা, একমাত্র শত্রু। এ শত্রুকে রেখে তারা কোথাও যাবে না। আমরা যখন এখন ডক্টর আরিয়ে ডেভিডদের অস্ত্র ধ্বংস করাকেই প্রধান কাজ ভাবছি, তেমনি ওরাও সোর্ডের ফর্মুলা হাত করা এবং আমাদের আয়ারটি ধ্বংস করে সোর্ডকে শেষ করে দেয়াকে নিশ্চয়ই সবচেয়ে বড় বিষয় ভাবছে। সামনে একটা ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের চ্যালেঞ্জ তাদের মতো আমরাও গ্রহণ করেছি। কিন্তু সমস্যা হলো ওরা আমাদের সব জানে, কিন্তু ওদের আমরা কয়েকটা নাম ছাড়া কিছুই জানি না। ওদের ঘাঁটির সন্ধান করতে না পারলে আমরা ওদের উপর আঘাত করতেও পারছি না। ডক্টর আরিয়ের নাম পেলাম, এখন সবচেয়ে বড় দরকার ওদের ঘাঁটির সন্ধান। আহমদ মুসার হাত দুটি গাড়ির স্টিয়ারিং হুইলে ঠিকভাবে থাকলেও এবং তার দুই চোখের দৃষ্টি ঠিকভাবে কাজ করলেও এই সব চিন্তায় কিছুটা আনমনা হয়ে পড়েছিল সে। কিন্তু জেনারেল মোস্তফার অফিস ক্রস করে যেতে সে সম্বিত ফিরে পেল, সম্ভবত গেটের সেন্ট্রির লম্বা স্যালুট দেখেই। গাড়ি পেছনে নিয়ে গেট দিয়ে জেনারেল মোস্তফার অফিসে প্রবেশ করল। গাড়ি বারান্দায় দাঁড়িয়েছিল জেনারেল মোস্তফা। আহমদ মুসা গাড়ি থেকে নামতেই বলল, কি ব্যাপার মিস্টার খালিদ খাকান, আপনিও এমন আপন ভোলা হয়ে পড়েন? বেমালুম অফিস পার হয়ে যাবার মতো এতটা? হাসল আহমদ মুসা। ডান হাতের ব্যাগটা বাম হাতে নিয়ে জেনারেল মোস্তফার সাথে হ্যান্ডশেক করে বলল, মাথায় এখন একটাই চিন্তা, ডক্টর ডেভিডদের নতুন ঠিকানা কোথায়? গম্ভীর হলো জেনারেল মোস্তফার মুখ। বলল, হ্যাঁ, এটাই তো এখনকার সবচেয়ে বড় চিন্তা। কিন্তু কিছু সুরাহা হলো মিস্টার খালেদ। দুজনেই গাড়ি বারান্দা থেকে বারান্দার ধাপ ভেঙে অফিসের দিকে উঠছিল। আলো কোনো দিকেই দেখা যাচ্ছে না। এলাম একটা বিষয় আলোচনার জন্যে। অফিসে ঢুকে আহমদ মুসাকে চেয়ারে বসে নিজের আসনে গিয়ে বসল। বলল, বলুন মিস্টার খালিদ খাকান, আমরা কি করব? আহমদ মুসা মুখ খুলেছিল কথা বলার জন্যে। তার মোবাইল বেজে উঠল। মোবাইল স্ক্রিনের নামটা দেখে আহমদ মুসা মোবাইল মুখের কাছে নিয়ে বলল, সালামু আলাইকুম জোসেফাইন, সব ঠিকঠাক তো? ভালো আছো তো? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। একটা জরুরি ব্যাপারে টেলিফোন করেছি। জেনিজিফা এইমাত্র টেলিফোন করেছিল। প্রেসিডেন্ট প্রাসাদে কিছু ঘটতে যাচ্ছে বলে সে জানিয়েছে। ওপার থেকে বলল জোসেফাইন। কি ঘটতে যাচ্ছে? কেন তিনি বললেন? কি জানতে পেরেছেন তিনি? এ সম্পর্কে তিনি কি কিছু বলেছেন? আহমদ মুসার জিজ্ঞাসা। একজন শিক্ষিকা তার বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স করেন। তার কথাবার্তায় তিনি বিষয়টা আঁচ করেছেন। তাদের বিশ্ববিদ্যালয়ে কি একটা অনুষ্ঠান হবে, প্রেসিডেন্টকে সেখানে নেওয়া হবে। সেই সূত্রে শিক্ষক প্রতিনিধি দল প্রেসিডেন্ট ভবনে কয়েকবার গেছেন। কোর্স করতে আসা শিক্ষিকা শিক্ষক প্রতিনিধি দলের সাথে যে সব কথা বলেছেন এবং যে চিঠিটা তিনি দিয়েছেন তা থেকেই তার সন্দেহ হয়েছে, বলল জোসেফাইন। তেমন দু একটা কথা কি তিনি জানিয়েছেন? চিঠিটা কি ছিল? আহমদ মুসা বলল, হ্যাঁ, চিঠিটা জেফি জিনাকেই দিয়েছিল, প্রেসিডেন্ট প্রাসাদের বেন গালিব গিদর নামের একজন প্রশাসনিক কর্মকর্তাকে জেয়ার জন্যে।
তাকে বলা হয়েছিল কার পার্কিংয়ে তাদের স্বাগত জানাতে আসা প্রোটোকল অফিসারের পাশে লোকটি থাকবে। তার শার্টের নেম ব্যান্ডে বেন গালিব লেখা থাকবে। হ্যান্ডশেক করার সময় তাকে এই চিঠিটা দিয়ে দিতে হবে। জেফি জিনা বলল সে জানত যে প্রেসিডেন্ট হাউসের প্রশাসনিক কর্মকর্তাদের একজন 30 বলে একটা সন্দেহ রয়েছে। বেন গালিব গিদন নামের গিদন শব্দ দেখে তার সন্দেহ হয় এই নামটি হিব্রু, তাওরাতের একজন বীর যোদ্ধার নাম এটা। এই সন্দেহ থেকে চিঠিটা সে পড়ে। চিঠির বক্তব্যকে তার রহস্যপূর্ণ মনে মনে হয়। চিঠিতে লেখা ছিল, বেন গালিব গিদন, তোমার ডেভিরা পিতা 2-4 দিনের মধ্যে চলে যাচ্ছেন তুমি জানো। যাওয়ার আগে একটা বোঝাপড়া হওয়া দরকার। ঘুম হলে সে ভালো থাকে। ডেভরা তোমার বোন আসছে। ইলিরাজ ব্যাপারে তোমাকে সাবধান করে দিচ্ছি। তোমার আন্টি SM সিমসন। কথা শেষ করল জোসেফাইন। চিঠিটাকে উনি প্রেসিডেন্ট প্রাসাদের বেন গালিবকে দিয়েছেন? জিজ্ঞাসা আহমদ মুসার। দিয়েছেন, না দিলে তো তিনি সন্দেহ করবে, এটা ধরা পড়ে যেত। চিঠিটি কপি করে নিয়েছিলেন সে। চিঠি থেকে কি সন্দেহ করেছিলেন তিনি? বলল আহমদ মুসা। তিনি বলেছেন ডেভিরা বলতে প্রেসিডেন্টকে বোঝানো হয়েছে। পিতা শব্দ ডেভিরার পরে বসায় এর কোনো অর্থ নেই। প্রেসিডেন্টকে নিয়েই কিছু ঘটতে যাচ্ছে বলে তিনি মনে করেন। ডেভিরা শব্দের মতো ডেবরা শব্দেরও ভিন্ন অর্থ আছে। জোসেফাইন বলল। মুহূর্তের জন্য ভাবল আহমদ মুসা। মনের পাতায় গেঁথে যাওয়া চিঠির কথাগুলোর উপর একবার নজর বুলালো সে। বলল, ধন্যবাদ জোসেফাইন। আমার মনে হয় ইলিরাজ শব্দেরও বিশেষ অর্থ আছে। তোমার বান্ধবী জেফি জিনাকেও ধন্যবাদ। তার বলা আর কোনো কথা আছে জোসেফাইন? আমার বুঝি কোনো কথা নেই? জেফির কথায় শুধু শুনতে চাচ্ছ যে? হাসি চাপতে চাপতে কথাটা বলল জোসেফাইন। বুঝল আহমদ মুসা। আহমদ মুসার মুখেও হাসি ফুটে উঠল। বলল, আমি জোসেফাইনের কথা শুনেছি, জেফির নয়। কিন্তু আমি তো জেফির কথাই বলছি, জোসেফাইন বলল। কিন্তু মধুর কণ্ঠটা জোসেফাইনের, ভাষাও জোসেফাইনের। বিষয়ের কথা বাদ দাও, বলল আহমদ মুসা। যাক যাক, প্রশংসার দরকার নেই, তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। কিন্তু তুমি এখন কোথায়? বলল জোসেফাইন। জেনারেল মোস্তফার অফিসে, আহমদ মুসা বলল। কয়টা বাজে এখন? জোসেফাইনের জিজ্ঞাসা। ঘড়ির দিকে না তাকিয়ে আহমদ মুসা বলল, আজকে কিন্তু ঠিকই লাঞ্চে আসবো। শর্ত হলো তোমার দেয়া ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কিত জরুরি কিছুতে জড়িয়ে না পড়লে ঠিকই আমাকে লাঞ্চের টেবিলে পাবে। হাসতে হাসতে বলল আহমদ মুসা। ওপার থেকে উত্তর আসতে একটু দেরি হলো। মুহূর্ত পরে শোনা গেল জোসেফাইনের কণ্ঠস্বর। বলল, লাঞ্চের কথা বলো না, আসতে পারবে না। অনুরোধ, লাঞ্চটা ঠিক সময়ে খেয়ে নিও। আর ডিনার থেকে কিন্তু ছুটি নেই, মনে রেখো। নিয়ন্ত্রণের রশিটা তো এমন করে টানা দেখে নতুন মনে হচ্ছে, বলল আহমদ মুসা। তার মুখে হাসি। কেন, বয়স বাড়ার সাথে সাথে স্বার্থবুদ্ধি বাড়ে না? বলল জোসেফাইন, তার কণ্ঠ গম্ভীর। তোমার স্বার্থচিন্তা কত আছে আমি তা জানি। বলো তো ব্যাপার কি? বলবো না, তুমি ডিনারে এসো, জোসেফাইন বলল ওপার থেকে। গম্ভীর হলো আহমদ মুসা। বলল, জোসেফাইন, এতটা সময় আমাকে অশান্তিতে রাখতে পারবে তুমি? জোসেফাইনের উত্তর এলো একটু দেরিতে। বলল, তুমি এখন যুদ্ধক্ষেত্রে, আবেগকে এতটা প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না। আমি। জোসেফাইনের কথার মাঝখানে আহমদ মুসা বলল, একে আবেগ বলো না জোসেফাইন, এ এক আত্মা ও অস্তিত্বের আকুতি। সরি, আমার এই কথার অর্থ প্রতি পদক্ষেপে তোমাকে স্বাভাবিক, সচেতন, সাবধান থাকতে হবে। তুমি এমন একটা পথে যেখানে জীবন ও মৃত্যু একসাথে। আবেগের রুদ্ধ হয়ে গেল জোসেফাইনের গলা। কথা আটকে গেল তার। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নিয়ে গলাটাকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আজকের দিনটা কোন দিন বলো তো? আজ। হঠাৎ সচেতন হয়ে স্মৃতির সন্ধান লাগলো আহমদ মুসা। কিছুটা বিব্রত হয়ে উঠল সে। জোসেফাইন আহমদ মুসাকে উদ্ধার করতে এগিয়ে এলো। বলল, কয়েক বছর আগের এক সুন্দর অপরাহ্ন, প্যারিসের এক মসজিদ। সরি, আর বলো না। এদিন তো ভোলার নয়, ভুলিনি তো এর আগে। আজ ভুললাম কি করে এ প্রিয় দিনটাকে? তোমার টেবিলে মেহেদির রংটা দেখেও আমার মনে পড়া উচিত ছিল। ধন্যবাদ তোমাকে, আমি আসছি। আবার তুমি আবেগকে বড় করছো? না, তুমি আসবে না এখন। তোমার সামনে যে কাজ তা আমাদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে অনেক বড়। সকালে তোমাকে বলিনি, তার কারণে এটাই। আমি ডিনারে তোমার অপেক্ষা করব, বলল জোসেফাইন। ধন্যবাদ জোসেফাইন। সত্যিই সাংঘাতিক গোলকধাঁধায় পড়েছি। সমাধানটা দেখা যাচ্ছে খুব কাছে, কিন্তু কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এখনকার মতো এটুকুই।
আহমাদ মুসা বলল। অসময়ে তোমার অনেকটা সময় নিয়েছি, দুঃখিত। খোদা হাফেজ। সালামু আলাইকুম, বলল জোসেফাইন। কিন্তু আমি আনন্দিত হয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আহমাদ মুসা কল অফ করতে উৎকণ্ঠিত জেনারেল মোস্তফা বলল, সরি মিস্টার খালেদ খাকান, ম্যাডামকে কষ্ট দিবেন না, আমাদের অপরাধী করবেন না। একটু থামল, বলল আবার সঙ্গে সঙ্গে, মিস্টার খালেদ খাকান, ম্যাডাম কি তথ্য দিলেন? প্রেসিডেন্ট প্রাসাদ, চিঠি, সন্দেহ ইত্যাদি সব কথা শুনলাম, কিন্তু বুঝলাম না কিছুই। জেনারেল মোস্তফার চোখে মুখে এবার স্পষ্ট উদ্বেগ। গুরুতর কিছু তথ্য দিয়েছেন। প্রেসিডেন্ট হাউসের একজন কর্মকর্তার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। চিঠিটা রহস্যপূর্ণ। আহমাদ মুসা বলল, চিঠিতে কি ছিল সেটা কি জানা গেছে? দ্রুত কণ্ঠ জেনারেল মোস্তফার। চিঠিটা ছোট, আমাকে বলেছে লিখুন, আমি বলছি। ধন্যবাদ বলে জেনারেল মোস্তফা একটা নোটপ্যাড টেনে নিল। আহমাদ মুসা বললে, লিখে ফেলল জেনারেল মোস্তফা। লেখার পর বলল, হ্যাঁ মিস্টার খালেদ খাকান, বেন গালিব গিদনকে আমিও চিনতে পারছি। সে প্রেসিডেন্ট প্রাসাদের প্রশাসন বিভাগের কর্মচারী, ব্যবস্থাপনা শাখার একজন কর্মকর্তা। সে কি ইহুদি? জিজ্ঞাসা আহমাদ মুসার। প্রশ্ন শুনে বিস্মিত চোখে তাকালো জেনারেল মোস্তফা আহমাদ মুসার দিকে। বলল, না তো, সে তো ইহুদি নয়। কিন্তু তার নামের গিদন শব্দটা তো হিব্রু, ইহুদিরাই শুধু ব্যবহার করে থাকে, বলল আহমাদ মুসা। কোনো অর্থ আছে এ শব্দের? তাওরাতে উল্লিখিত একজন যোদ্ধার নাম এটা, বলল আহমাদ মুসা। বিস্ময়ে বিমূঢ় চোখে কিছুক্ষণ চেয়ে থাকল জেনারেল মোস্তফা। একটু পর বলল, অথচ সে বলেছিল সিরিয়ার এক গ্রামে নাম গিদন, ওটা ছিল তার পূর্বপুরুষের স্থান। পূর্বপুরুষের স্মৃতি হিসাবে তারা নামের সাথে এই নাম ব্যবহার করে থাকে। মুহূর্তের জন্য থেমে আবার বলে উঠল, দুনিয়াটা বড় অসরল। ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হচ্ছে মিস্টার খালেদ খাকান, আমরা মুসলমানরা ছাড়া দুনিয়ার সবাইকেই দেখছি ধর্মের রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে দারুণ মৌলবাদী। উসমানীয় খিলাফত আমলে আমাদের তুরস্কে মুসলমানদের চেয়ে খ্রিস্টান প্রজাদেরকে বেশি সুযোগ সুবিধা দেয়া হতো, আর আমাদের আজকের নব্য তুরস্কে ধর্মনিরপেক্ষতার স্বার্থে ইসলাম নির্বাসিতই হয়েছিল। কিন্তু আমরা ধর্ম ছাড়লেও ওরা কিন্তু দেখছি ওদের ধর্ম ছাড়েনি। যাক, আসুন চিঠির দিকে মনোযোগ দিই। চিঠির উপর নজর বুলালো জেনারেল মোস্তফা। বলল, সত্যিই চিঠিটা রহস্যপূর্ণ। এই রহস্য থেকে একটা জিনিস পরিষ্কার, এই চিঠির পেছনে কোনো ষড়যন্ত্র আছে অবশ্যই। চিঠির কয়েকটি বিষয় পরিষ্কার হলে রহস্যটা বোঝা যাবে। বেন গালিব গিদনের পিতা বা কি, বোঝাপড়া বলতে কি বোঝানো হয়েছে, ইলিরাজ কি ইত্যাদি। আপনি কিছু বুঝছেন মিস্টার খালেদ খাকান? আমিও চিন্তা করছি, তবে যার কাছে তথ্য এসেছে তিনি কিছু ক্লু দিয়েছেন।